হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের পড়াচ্ছিলাম তুলনামূলক সারির স্থান অর্থাৎ অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণসমূহের মধ্যে আমি তোমাদের পড়াচ্ছিলাম তুলনামূলক সারির স্থান। তাতে আমি তোমাদের আগের ভিডিওতে পড়িয়ে ফেলেছি সমসমস্ত অঙ্গ, তারপর সমবৃত্তীয় অঙ্গ, এরপর আমি পড়িয়েছি নিষ্ক্রিয় অঙ্গ। ওকে, এতদূর অবধি আমার কিন্তু আগের ভিডিওতে পড়ানো হয়ে গেছে। এবার আমি শুরু করব মেরুদণ্ডী প্রাণীদের অর্থাৎ মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদের হৃৎপিণ্ডের গঠন। এটা আমি এবার পড়াতে শুরু করছি। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত মিল থেকে অভিব্যক্তির প্রমাণ পাওয়া যায়। মাছ থেকে শুরু করে উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড পর্যালোচনা করলে দেখা যাবে কিভাবে সরল হৃৎপিণ্ড থেকে জটিল ও জটিলতর হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছে। মাছের হৃৎপিণ্ড সর্বাপেক্ষা সরলতম। মাছের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কেবলমাত্র একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত। খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি আস্তে আস্তে পড়ছি, তারপর আস্তে আস্তে আলোচনা করব। যা তাদের জলে চলাফেরার উপযোগী। এদের হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয়। ব্যাঙ প্রথম দিকে জলে বসবাস করলেও পরে ডাঙায় বসবাস করে, তাই তাদের হৃৎপিণ্ড অপেক্ষাকৃত জটিল হয়েছে। মানে কার থেকে জটিল হয়েছে? না, মাছেদের থেকে অপেক্ষাকৃত জটিল হয়েছে। উভচরদের হৃৎপিণ্ড দুটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত। আচ্ছা, এই যে ব্যাঙের কথা বলা হচ্ছে, ব্যাঙ তো উভচর, ঠিক আছে। সেই ব্যাঙের ক্ষেত্রে কি উভচরদের হৃৎপিণ্ড কি দুটি অলিন্দ ও একটি নিলয় দিয়ে তৈরি হয়েছে। এক্ষেত্রে অলিন্দ দুটি আন্ত অলিন্দ পর্দা দিয়ে পৃথক থাকায় অলিন্দের দূষিত ও বিশুদ্ধ রক্ত পৃথক থাকার প্রবণতা দেখা যায়। কিন্তু নিলয়টি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হওয়ায় উভয় রক্ত মিশে যায়। সরীসৃপের ক্ষেত্রে নিলয়টি অর্ধবিভক্ত হওয়ায় এখানে উভয় রক্ত আংশিকভাবে পৃথক রাখার বন্দোবস্ত লক্ষ্য করা যায়। কিন্তু পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড আন্তঃনিলয় পর্দা দিয়ে দুভাগে বিভক্ত হওয়ায় তাদের চার প্রকোষ্ঠ বিশিষ্ট মানে দুটি অলিন্দ থাকে আর দুটি নিলয় থাকে হৃৎপিণ্ডের অভিব্যক্তি হয়েছে। ফলে হৃৎপিণ্ডীয় ক্রমশ জটিলতর হয়েছে। এদের হৃৎপিণ্ডের বাম দিকে বিশুদ্ধ রক্ত এবং ডান দিকে দূষিত রক্ত পৃথকভাবে অবস্থান করে, ফলে দেহে বিশুদ্ধ রক্ত সরবরাহ লক্ষ্য করা যায়। সুতরাং গঠনগতভাবে হৃৎপিণ্ডের এই পরিপূর্ণতা এবং সরল থেকে ক্রমশ জটিলতর হৃৎপিণ্ডের আবির্ভাব নিঃসন্দেহে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়। কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, হৃৎপিণ্ডের গঠন আমি যতটুকু পড়লাম ততটুকুতে তোমরা কতটা কি বুঝতে পেরেছো আমি জানি না। তবে এবার যেভাবে আমি একটা ছক তৈরি করে দিচ্ছি তাতে কিন্তু তোমাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একখানা ছক করেছি, আর একটা ছক আমি তোমাদের দেখাবো। সেই আরেকটা ছক মানে এই একটা ছক আর ওই একটা ছক, মানে যেটা আরেকটা দেখাবো, সেই দুটো ছক দিয়ে তোমাদের এই পুরো হৃৎপিণ্ডের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা দেখো, আমাদের প্রাণী জগতে চারটে ভাগ আছে। কি কি? একটা হচ্ছে মৎস্য, একটা হচ্ছে উভচর, তারপর হচ্ছে সরীসৃপ, তারপরে যেটা আছে একদম লাস্ট যে এটা আছে সেটা হচ্ছে মানে প্রাণী জগৎ আছে, সেটা হচ্ছে পক্ষী ও স্তন্যপায়ী। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো ছকটা তৈরি করেছে। একটা হচ্ছে প্রকোষ্ঠের সংখ্যা, এটা হচ্ছে অলিন্দ আর নিলয়ের সংখ্যা। মানে এটা কিসের বলতো? হৃৎপিণ্ডের কথা বলা হচ্ছে। ঠিক আছে, মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটা, আর এখানে হৃৎপিণ্ডের অলিন্দ আর নিলয়ের সংখ্যা কটা। ঠিক আছে। আচ্ছা, মাছের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে দুটো। ঠিক আছে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা মাছের পটকা দেখেছো? পটকা কেমন দেখতে হয়? এখানটা একটা থাকে, তারপর এরকম একটা দেখতে হয়, তাই না? এটা হচ্ছে মাছেদের পটকা। তাই এই হচ্ছে দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, একটা হচ্ছে অলিন্দ, একটা হচ্ছে নিলয়। ঠিক আছে, তাহলে দুই প্রকোষ্ঠ বিশিষ্টের মধ্যে অলিন্দ আর নিলয়ের সংখ্যা কত? না, একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। এই যে দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপর উভচর মানে কি? মানে যারা মাছ কোথায় থাকে? মাছ শুধুই জলে থাকে, তাই তো? তাহলে মাছের দুটো প্রকোষ্ঠ। এবার চলে আসছে উভচররা কোথায় থাকে? জলেও থাকে, স্থলেও থাকে। তার মানে এদের একটু জটিলতর, মানে মাছেদের যেরকম একদম সরল হৃৎপিণ্ডের গঠন, ঠিক আছে, এই সরল থেকে একটু জটিলতর হচ্ছে কাদের? না, উভচরদের আবার এদের যেমন দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরদের তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, তিন প্রকোষ্ঠ বিশিষ্টতে অলিন্দ দুটো ভাগে ভাগ হয়ে গেছে উভচরদের ক্ষেত্রে। ঠিক আছে, মানে যত প্রকোষ্ঠ বাড়বে তত কিন্তু জটিলতর এবং উন্নততর হৃৎপিণ্ড তৈরি হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো। আর যত কম প্রকোষ্ঠ থাকবে তত কিন্তু অনুন্নত টাইপের হৃৎপিণ্ড। ঠিক আছে,
তো এখানে দুটি অলিন্দ আছে আর একটি নিলয় আছে, মানে নিলয়টা এখনো ভাগ হতে পারেনি, ঠিক আছে। দুটি অলিন্দ আছে, মানে অলিন্দ দুটো ভাগ হয়ে গেছে, একটা অলিন্দ থেকে এখানে উভচরদের ক্ষেত্রে দুটো অলিন্দে ভাগ হয়ে গেছে, আর মানে নিলয়টা একটিই রয়েছে। আচ্ছা, সরীসৃপদের ক্ষেত্রে উভচরদের ক্ষেত্রে যেমন 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপদের ক্ষেত্রেও 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু এদের কেন এটার থেকে জটিলতর বলা হচ্ছে না, এদের দেখো এখানেও কিন্তু দুটি অলিন্দ, এখানেও এদের দুটি অলিন্দ, আবার একটি নিলয়, এখানেও এদের একটি নিলয়, কিন্তু এদের প্রবলেম মানে এদের জটিলতর কেন বলা হচ্ছে, এদের নিলয়টা এবার আংশিকভাবে পৃথক হচ্ছে। আমি সব কটার ছবি দেখাবো, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পেরে যাবে। এদের কিন্তু নিলয়টা পুরো গোটা একটা, ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে নিলয়টা কিন্তু আস্তে 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 পৃথক হচ্ছে, মানে আলাদা হচ্ছে, সেটা দেখানো হয়েছে ছবিতে, সেটা আমি দেখাবো। লাস্ট হচ্ছে পক্ষী ও স্তন্যপায়ী। এদের দেখো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, একদম মানে জটিলতম অথবা উন্নত ধরনের হৃৎপিণ্ড কাদের না, পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর, ঠিক আছে। এদের কিন্তু একদম সব কিছু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, অলিন্দটা তো দুটো ভাগে ভাগ হয়েছে হচ্ছে উভচর থেকেই, এদের নিলয়টা এখানে আস্তে আস্তে আংশিকভাবে পৃথক হচ্ছিল, হতে হতে এই পক্ষী ও স্তন্যপায়ীর ক্ষেত্রে পুরো দুটো নিলয়তে ভাগ হয়ে গেছে। এবার আমি একটু ছবি দেখাই। আচ্ছা, এই যে ছকটা দিলাম, সেই ছকটা কিন্তু একদম খাতার মধ্যে নোট করে নেওয়া হবে, তাহলে আমি যেই ছবিটা দেখাবো তাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই আঁকাগুলো কিন্তু তোমাদের এঁকে নেবে, মানে আঁকাটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে, কেননা এই আঁকাটা আসলেও আসতে পারে, অথবা ওই হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো, এরকম কিছু একটা আসতে পারে। আচ্ছা চলো তাহলে এবার দেখা যাক। দেখো, এটা হচ্ছে মাছের হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে এটা হচ্ছে পুরো একটা আলাদা, এটাকে বলা হয় নিলয়, আর এইটা হচ্ছে এরকম ভাবে এই পুরো আলাদা, এটাকে বলা হচ্ছে অলিন্দ। ওকে, মানে এটাকে উপরে নিলয় করেছে, এটা অলিন্দ। ওকে, আচ্ছা এরপর চলে আসছি উভচরে কি হচ্ছে, দেখো উভচরে আমি কি বলেছি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই তো। তা 3 প্রকোষ্ঠ বিশিষ্টর মধ্যে দুটো অলিন্দ থাকে, দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দুটো অলিন্দ থাকে আর একটা নিলয় থাকে। এই দেখো, এই পুরো গোটা নিলয় একদম একটা গোটা নিলয়, কিন্তু দুটো আলাদা ভাগ হয়ে গেছে অলিন্দে। ক্লিয়ার? আচ্ছা এরপর চলে আসছি সরীসৃপে দেখো এদেরও কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই যে দুটো হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়, কিন্তু এই একটা দেখো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে, আংশিকভাবে পৃথক হচ্ছে, এটা কিন্তু আংশিকভাবে পৃথক হচ্ছে। ওকে ওকে, আচ্ছা এইবার চলে আসছি পক্ষী ও স্তন্যপায়ীতে। এটা একদম 4টে প্রকোষ্ঠ, 4টে ভাগ, মানে পুরো 4টে ভাগে বিভক্ত। একটা দেখো, এটা হচ্ছে অলিন্দ, দুটো অলিন্দ আলাদা আলাদা, এটাকে বলা হয় ডান অলিন্দ, এটাকে বলা হয় বাম অলিন্দ। আর এ দেখো নিলয়টাও কিন্তু পুরোপুরি আলাদা আলাদা, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। ওকে, তাহলে এই হচ্ছে এই এতক্ষণ ধরে যেটা ছকটা পড়ালাম, সেই ছকের আঁকাটা হচ্ছে এই। এবার কালারিং এর ব্যাপারটায় আসছি, এরকম কেন কালারগুলো করা হয়েছে। তো কালারিং এর ব্যাপারটা জানতে হলে এই জিনিসটা একটু পড়ে নিতে হবে, যে এই জিনিসটা আমি পুরো ছক তৈরি করে দিয়েছি, ছকটা মুখস্থ করলেই খুব মানে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, যে প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ডের যে ভাগগুলো রয়েছে সেগুলো কিরকম ব্যাপারটা। দেখো ফার্স্টে বলেছে মাছের হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্তই পরিবাহিত হয়। ওকে, মাছের হৃৎপিণ্ড যেহেতু দুটো প্রকোষ্ঠযুক্ত, মানে বেশি, মানে একদম ভাগ নেই, সেই জন্য তাদের হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয়। এখানে আমার আর কিছু বলার নেই, মানে মাছের হৃৎপিণ্ড একদম সরলতম হৃৎপিণ্ড, তো সেই জন্য সরলতম যত হবে তত কিন্তু অনুন্নত হবে, ঠিক আছে। তো সেই জন্য এদের দেহে সর্বদা, এদের হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয়। আচ্ছা এবার চলে আসো উভচরে আমরা পড়েছি যে দুটি অলিন্দ থাকে আর একটি নিলয় থাকে, তাই তো। আচ্ছা দুটি অলিন্দ, দেখো এখানে যেহেতু এটা অলিন্দ, সেই জন্য এখানে কি লেখা আছে, আন্ত অলিন্দ পর্দা, ঠিক আছে। তাহলে দুটি অলিন্দ যেহেতু, তারা কি হয় না, আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক থাকে। যেই কিনা পৃথক, যে জিনিসটাই পৃথক থাকবে সেখানে কিন্তু 2 ধরনের রক্তও পৃথক থাকবে, ঠিক আছে। অর্থাৎ দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত এই অলিন্দতে এখানে পৃথক আছে, কিন্তু যেহেতু একটা নিলয়, সেই জন্য এখানে আবার এই দুটো রক্ত এসে আবার মিলেমিশে গেছে। দুটো রক্ত মানে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত এসে আবার মিলেমিশে গেছে। এবার আমি একটুখানি ছবিটা দেখি। দেখো এটা হচ্ছে উভচরে, ঠিক আছে। এই যে দুটো হচ্ছে এটা অলিন্দ, ঠিক আছে। এটা হচ্ছে বিশুদ্ধ রক্ত। এই যে রক্তের রং কি হয় বলো, রক্তের রং লাল হয়, এটা আমরা সবাই জানি। আর যে অবিশুদ্ধ রক্ত অর্থাৎ দূষিত রক্তটা কে কি দিয়ে ডিনোট করা হয়েছে, কি কালার দিয়ে না, নীল কালার দিয়ে ডিনোট করা হয়েছে। এবার এখানে দেখো এই দুটো হচ্ছে অলিন্দ, ঠিক আছে। এই অলিন্দ দিয়ে একটা দিয়ে বিশুদ্ধ রক্ত যাচ্ছে, একটা দিয়ে দূষিত রক্ত যাচ্ছে, কিন্তু যেহেতু নিলয়টা আবার একটাই এসে ঠেকেছে, ঠিক আছে, তাই এই অলিন্দ থেকে এই বিশুদ্ধ রক্ত আর এই দূষিত রক্ত একসঙ্গে এসে এখানে বেগুনি রং ধারণ করেছে। বেগুনি রং কেন, আমরা সবাই জানি লাল আর নীলে কিন্তু বেগুনি রং হয়, তার মানে কি এই দুটো রক্ত মিশে গেছে এখানে আবার। ওকে, এই দুটো রক্ত আবার মিশে গেছে। এবার চলে আসছি সরীসৃপদের হৃৎপিণ্ডের।
দেখো এখানে লেখা আছে এক নম্বর বলেছে দুটি অলিন্দ আছে। তোমরা তো জানি যে দুটি অলিন্দ আছে আর একটি আংশিক পৃথক নিলয় আছে, ঠিক আছে, আংশিকভাবে পৃথক নিলয় আছে। এটা কেন লিখেছি দেখা যাক। আচ্ছা, দুটি অলিন্দ মানে আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক, ওই আগের মতন, এই উভচরদের মতো। অলিন্দের ক্ষেত্রে যদি দুটি অলিন্দ থাকে তাহলে দুটো অলিন্দ কি পর্দা দ্বারা পৃথক থাকে না, আন্ত অলিন্দ। তাহলে এক্ষেত্রেও তো দুটি অলিন্দ, তাই তো? তাহলে এটাও আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক। তা সেক্ষেত্রে অলিন্দ যেহেতু দুটো আলাদা আলাদাভাবে বিভক্ত, সেজন্য দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত আলাদা আলাদাভাবে রয়েছে। এখন কথা হচ্ছে এখানে একটি নিলয় আছে, কিন্তু সেই নিলয়টা আংশিকভাবে পৃথক হয়ে গেছে, ঠিক আছে। আংশিকভাবে পৃথক কেমন করে হয়েছে সেটা দেখাচ্ছি। তো তার জন্য কি হচ্ছে না, অসম্পূর্ণ আন্ত নিলয় পর্দা দ্বারা আংশিক পৃথক। তার জন্য কি হচ্ছে না, উভয় রক্ত মানে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত, উভয় রক্ত আংশিকভাবে পৃথক রাখার প্রবণতা, মানে পুরোপুরি পৃথক হয়ে যাচ্ছে না, বুঝেছো তো? যেহেতু এটা আংশিকভাবে পৃথক নিলয়, ঠিক আছে, তো সেই জন্য দুটো রক্ত মানে পৃথকভাবে এসেও পরে একসঙ্গে আবার মিশে গেছে। তো এবার ছবিটা দেখি। ছবিটা দেখো এখানে আছে দূষিত রক্ত, এটা হচ্ছে বিশুদ্ধ রক্ত। এটা তো বুঝতেই পারছো সরীসৃপদের ক্ষেত্রে এই দুটো নিলয় হচ্ছে, এই দুটো অলিন্দ হচ্ছে পৃথক, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখো, এই যে আংশিকভাবে পৃথক শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছো? এখানে যেমন দেখো এটা পুরো একটা গোটা নিলয়, ঠিক আছে। এখানে কিন্তু এই নিলয়টা আস্তে আস্তে ভাগ হতে শুরু করেছে। তো এই ভাগটা কোন পর্দা দ্বারা হচ্ছে, এখানেও এটা যেহেতু আংশিকভাবে পৃথক, সেই জন্য এখানেও লিখতে হবে যে অসম্পূর্ণ আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পেরেছো? এইবার দেখো এইখান দিয়ে বিশুদ্ধ রক্ত এখানে আসছে, এখান দিয়ে দূষিত রক্ত এখানে আসছে, কিন্তু এটা এইটুকু জায়গা পৃথক বলে এটা পৃথকভাবে আসছিল, আস্তে আস্তে যেহেতু তারপর আর পৃথক নেই, একসঙ্গে মিশে গেছে, সেই জন্য এই দুটো রক্ত আবার মিশে গিয়ে বেগুনি রং ধারণ করেছে, বোঝা যাচ্ছে? তো এক্ষেত্রেও এটা তাহলে মানে সেরকম উন্নত হৃৎপিণ্ড পাওয়া গেল না। এবার পরের ক্ষেত্রে যাই। পরের ক্ষেত্রে বলতে পক্ষী আর স্তন্যপায়ী। আমি আগে লেখাটা দেখে নিই, তারপর আমি আঁকাটা বোঝাচ্ছি। দেখো পক্ষী আর স্তন্যপায়ীর ক্ষেত্রে দেখো একদম পুরোপুরি একদম উন্নত একটা হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। কি না, এক নম্বর বলেছে দুটি অলিন্দ, যেহেতু দুটি অলিন্দ সেই জন্য কি লিখবো, আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক, আর তার জন্য কি হচ্ছে না, দূষিত আর বিশুদ্ধ রক্ত পৃথক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যেহেতু দুটি নিলয় সেই জন্য আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক, এবং তার জন্য কি হচ্ছে, দূষিত আর বিশুদ্ধ রক্ত এখানেও পৃথক হয়ে যাচ্ছে। তাহলে এই হৃৎপিণ্ডটা হচ্ছে, অর্থাৎ পক্ষী আর স্তন্যপায়ীর যে হৃৎপিণ্ডের গঠন সেটা কিন্তু একদম উন্নত ধরনের হৃৎপিণ্ড, অর্থাৎ 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। এবার আমরা ছবিতে চলে আসি। দেখো ছবিটা দেখো, এই লাস্টের ছবি দেখো, পুরো একদম এই পর্দা দ্বারা পৃথক হয়ে গেছে। আচ্ছা, নিলয়ের জায়গায় যে পর্দা দ্বারা দুটো নিলয় পৃথক হয়েছে, অর্থাৎ এই জায়গাটা এটাকে বলা হয় আন্তঃনিলয় পর্দা। আর ডান অলিন্দ আর বাম অলিন্দ যেখানে পৃথক হয়েছে, সেই পৃথকের পর্দাটা কি না, আন্ত অলিন্দ পর্দা। তার মানে নিলয়কে যে পর্দা পৃথক করেছে তাকে বলা হবে আন্তঃনিলয় পর্দা, আর অলিন্দকে যে পর্দা পৃথক করেছে তাকে বলা হবে আন্ত অলিন্দ পর্দা। ওকে, এটা কিন্তু একদম ভুলবে না, মানে অলিন্দের জায়গায় আন্ত অলিন্দ পর্দা, নিলয়ের জায়গায় আন্তঃনিলয় পর্দা। ক্লিয়ার? এবার দেখো এখান দিয়ে বিশুদ্ধ রক্ত এই অলিন্দ দিয়ে ঢুকছে, দিয়ে নিলয়তেও কিন্তু যেহেতু দুটো নিলয় একদম পৃথক, সেজন্য নিলয়তেও কিন্তু আলাদাভাবে বিশুদ্ধ রক্ত ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো তীর চিহ্ন অনুযায়ী দেখো এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রেও দেখো দূষিত রক্ত কি হচ্ছে, দেখো এই যে অলিন্দ দিয়ে এখানে ঢুকছে, তীর চিহ্ন দেখো ঢুকছে, দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে দুটো রক্ত আলাদা আলাদা। আমাদের শরীরে কিন্তু দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত সম্পূর্ণ আলাদা। বিশুদ্ধ রক্ত আমাদের ধমনী দিয়ে পরিবাহিত হয়, আর দূষিত রক্ত আমাদের শিরা দিয়ে পরিবাহিত হয়। ওকে, তো এইটা হচ্ছে সবচেয়ে উন্নততর হৃৎপিণ্ড। তো সেটাই এখানে বলা হয়েছে। দেখো গঠনগতভাবে হৃৎপিণ্ডের এই পরিপূর্ণতা এবং সরল থেকে ক্রমশ জটিলতর হৃৎপিণ্ডের আবির্ভাব নিঃসন্দেহে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়। ওকে, আচ্ছা, লাস্টের আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠযুক্ত। ঠিক আছে, সরীসৃপদের তো আমরা জানি যে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত হয়, কিন্তু সেই হৃৎপিণ্ডটা কি, সরীসৃপদের হৃৎপিণ্ডটা কি হয় না, আংশিকভাবে নিলয়টা বিভক্ত থাকে, তাই তো? এতক্ষণ ধরে তো তাই বললাম। কিন্তু কুমিরের ক্ষেত্রে, কুমির কিন্তু সরীসৃপ প্রাণী, কিন্তু তারপরেও কুমিরের কিন্তু 4টে প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, মানে এটা হচ্ছে একটা ব্যতিক্রম। আচ্ছা, চলে আসছি পরের পেজে। দেখো এখানে একদম ছক করে দিয়েছে, 2টি প্রকোষ্ঠ কম অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে, অর্থাৎ এটা কার রক্ত, মাছের রক্ত। ওকে, 3টি প্রকোষ্ঠ মিশ্র রক্ত সরবরাহ করে। আমরা এক্ষুনি দেখলাম যে বেগুনি হয়ে গেছে, বেগুনি মানে কি, দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত মিক্সড হয়ে গেছে, মিক্সড হয়ে গিয়ে মানে লাল রক্ত আর নীল রক্ত মিক্সড হয়ে গিয়ে বেগুনি রক্ত ধারণ করেছে, তাই তো? তাহলে
এটা হচ্ছে 3টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডে মিশ্র রক্ত পরিবাহিত হয়। কার কার? উভচর আর সরীসৃপ। আচ্ছা, এখান থেকে কি চলে এলো না 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড বেশি অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত করে। এটা উদাহরণকে না পাখি আর স্তন্যপায়ী। এবার আমরা চলে আসছি একটা ফুটনোটে। ফুটনোটগুলো আমি কিন্তু বারবার বলছি যে ফুটনোটগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা, ভেনাস হৃৎপিণ্ড, মাছেদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত চলাচল করে, এই কারণে মাছেদের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। রক্ত হৃৎপিণ্ড থেকে ফুলকা থেকে দেহের বিভিন্ন অঙ্গ এবং সেখান থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। এইভাবে শুধুমাত্র সিস্টেমিক সংবহন মাছেদের দেহে উপস্থিত থাকায় একে একচক্রী হৃৎপিণ্ড বলা হয়। এগুলো কিন্তু সব আসে পরীক্ষায়। এবার পরেরটা কি? দ্বিচক্রী হৃৎপিণ্ড। পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের ডান দিকে কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় এবং বাম দিকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। এদের হৃৎপিণ্ডে দুবার রক্ত প্রবেশ করে বলে এদের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। ওকে, তাহলে এত দূর অবধি আজকে আমি পড়ালাম। এইবার আমি এই যত দূর অবধি পড়ালাম সেই বিষয়ে কোশ্চেন আনসার আলোচনা করব। আচ্ছা, এবার আমি যতটুকু পড়ালাম তার মধ্যে থেকে যে কোশ্চেন আনসারগুলো হতে পারে সেইগুলো আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি। দেখো, 1 নম্বরে আমি লিখেছি কোন প্রাণীর হৃৎপিণ্ড সর্বাপেক্ষা সরলতম। এটা হবে মাছের হৃৎপিণ্ড সর্বাপেক্ষা সরলতম। দেখো, মাছের হৃৎপিণ্ড সর্বাপেক্ষা সরলতম, এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর পরের কোশ্চেন। দেখো, বলা হয়েছে মাছের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি কি কি। দেখো, এইখানে এই যে মাছের হৃৎপিণ্ড, দেখো এইখান থেকে এই যে মাছের হৃৎপিণ্ড এইখান থেকে আছে হচ্ছে এই জায়গা থেকে আছে হচ্ছে এত দূর অবধি, ঠিক আছে। কিন্তু এখানে কোনো পয়েন্ট করে দেওয়া নেই, কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য যখন জানতে চেয়েছে অবশ্যই কিন্তু তোমাদের পয়েন্ট করে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এই মাছের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যটা আমি পয়েন্ট করে করে লিখে দিয়েছি, কিন্তু বাকি আরো বৈশিষ্ট্য আছে, যেমন ব্যাঙের বা উভচর প্রাণীর বৈশিষ্ট্য, হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য, তারপরে সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য, ওকে, তারপর পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য, এইগুলো সব দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখানে উত্তর লিখে দিইনি। এই জায়গা থেকে তোমাদের বের করে উত্তর লিখতে হবে, তার জন্য তোমাদের কিন্তু আমার পড়াটাকে শুনতে হবে। যে আমি পড়াটা বুঝিয়েছি এতক্ষণ ধরে, সেই পড়াটাকে ভালো করে শুনে তারপর পয়েন্ট ওয়াইজ এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। যেমন আমি মাছের বৈশিষ্ট্যগুলো দেখো একটা আমি তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে। এইগুলো কিন্তু সব বইয়ের থেকেই লেখানো, ঠিক আছে। এগুলো একটাও আমি আলাদা এক্সট্রা অন্য কিচ্ছু লেখাইনি, সব কিন্তু বইয়ের মধ্যেই রয়েছে, কিন্তু আমি এটাকে পয়েন্ট করে লিখিয়েছি। তো তোমাদের এই বাকি যে জিনিসগুলো, বাকি যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যের কথা, মানে উভচর প্রাণীর, সরীসৃপ প্রাণীর, সবগুলোর কিন্তু এইভাবে পয়েন্ট করে করে লিখতে হবে। তো আমি এইটা আলোচনা করে দিচ্ছি। দেখো, মাছের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নম্বর বলেছি মাছের হৃৎপিণ্ড সর্বাপেক্ষা সরলতম, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে মাছের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বর্তমান, ওকে। 3 নম্বর বলেছি মাছের হৃৎপিণ্ড কেবলমাত্র একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত। 4 নম্বর বলেছি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড মাছকে সর্বদা জলে চলাচল করতে সাহায্য করে, ওকে। আর 5 নম্বর বলেছি মাছের হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয়। সব জিনিস কিন্তু বইয়ের মধ্যে রয়েছে, আমি শুধু পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছি। আচ্ছা, আমি আর একটা জিনিস আমি জাস্ট মুখে আলোচনা করব, কিন্তু বাকি জিনিসগুলোর আনসার কিন্তু তোমাদেরই বই থেকে খুঁজে বের করে তোমাদেরই পয়েন্ট করে লিখতে হবে, ঠিক আছে। এটাও আমি বলে দিচ্ছি, উভচর প্রাণীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও আমি বইয়ের থেকে আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা সেইভাবে পয়েন্ট করে করে লিখবে, ওকে। দেখো কি বলেছে, দেখো বলেছে যে ব্যাং, আচ্ছা এইখান থেকে মানে ব্যাং বা উভচর প্রাণী এইখান থেকে হবে হচ্ছে এত দূর অবধি, ওকে। এবার এইটুকুর মধ্যে আমাকে কিন্তু পয়েন্ট করে লিখতে হবে। কিভাবে পয়েন্ট করে লিখবো দেখো, ব্যাং প্রথম দিকে জলে বসবাস করলেও পরে ডাঙায় বসবাস করে, তাই তাদের হৃৎপিণ্ড অপেক্ষাকৃত জটিল হয়েছে। এটাকে আমি 1 নম্বর দেবো বা ক দিচ্ছি, ওকে। আচ্ছা, ব্যাং বা তোমাদের যদি ব্যাং বলে তাহলে তোমরা ব্যাং বলে লিখবে, কিন্তু যদি উভচর প্রাণী বলে তাহলে কিন্তু অবশ্যই তোমরা উভচর প্রাণী বলেই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তারপরে কি দেওয়া আছে, উভচরদের হৃৎপিণ্ড 2টি অলিন্দ ও 1টি নিলয় নিয়ে গঠিত। তার মানে কি, এটার উভচর প্রাণীদের হৃৎপিণ্ড হচ্ছে 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই তো, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে সেইটা আরেকটা পয়েন্ট লিখতে হবে, খ বলে লিখতে হবে উভচর প্রাণীদের হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা আর একটা পয়েন্ট হলো। আচ্ছা, এবার গ, এই যে এইখান থেকে হচ্ছে গ, আমি কিন্তু পুরো আলোচনা করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় সেইভাবে লিখে নেবে। গ বলেছি যে উভচরদের হৃৎপিণ্ড 2টি অলিন্দ ও 1টি নিলয় নিয়ে গঠিত। এত দূর অবধি হচ্ছে গ, ওকে। তার মানে খ হলো কিন্তু একটা এক্সট্রা বললাম, ঠিক আছে। খ বললাম হচ্ছে উভচর প্রাণীদের হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, কেন না, 2টো অলিন্দ আছে আর একটা নিলয় আছে, সেই জন্য 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, এরপর বলা হয়েছে এক্ষেত্রে অলিন্দ 2টি আন্ত অলিন্দ পর্দা দিয়ে পৃথক থাকায় অলিন্দে দূষিত ও বিশুদ্ধ রক্ত পৃথক থাকার প্রবণতা দেখা যায়। এটা হচ্ছে তোমরা লিখবে হচ্ছে ঘ, এইখান থেকে এতটা।
এটা হচ্ছে ঘ। কি বললাম আবার বলছি, ঘয়েরটা। এক্ষেত্রে কথাটা বলার দরকার নেই, এক্ষেত্রে কথাটা বলার দরকার নেই। লিখবে হচ্ছে অলিন্দ দুটি আন্ত অলিন্দ পর্দা দিয়ে পৃথক থাকায় অলিন্দের দূষিত ও বিশুদ্ধ রক্ত পৃথক থাকার প্রবণতা দেখা যায়। এটা হচ্ছে ঘ। ওকে, এবার উঁটা হচ্ছে এখান থেকে হবে উঁ লিখবে নিলয়টি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হওয়ায় উভয় রক্ত মিশে যায়। তার মানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই উভচর যে হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য পড়ছি তাতে এইটুকুর মধ্যেই কিন্তু আমরা 5খানা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে তোমাদেরও খুঁজে খুঁজে বার করতে হবে, যত পয়েন্ট বেশি হবে তত কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বারটাও বেশি পাবে। ওকে, তাহলে এবার যে সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী এইগুলোর ক্ষেত্রে সব কটাতেই কিন্তু তোমাদের খুঁজে খুঁজে পয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, তো এবার পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্ন বলেছি 4 নম্বর, সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর, পক্ষী শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো পক্ষী শ্রেণী আর স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কিন্তু একদম একরকম হবে। ঠিক আছে, এই দুটোই হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা আমি পড়িয়েছি এক্ষুনি, তোমাদের সমস্ত বিষয়টা আলোচনা করেছি, হৃৎপিণ্ডর ব্যাপারটা আলোচনা করেছি। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে এই প্রত্যেকটা প্রাণীর যে হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য যদি লিখতে দেয় তাহলে অবশ্যই এই যে পয়েন্ট করে করে লেখার পর অবশ্যই এই আঁকাগুলো কিন্তু এঁকে দেবে। যদি মাছের হৃৎপিণ্ডের কথা বলে তাহলে এই আঁকাটা আঁকবে, যদি উভচর প্রাণীর হৃৎপিণ্ডের কথা বলে তাহলে এই আঁকাটা এঁকে দেবে, যদি সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডের কথা বলে তাহলে এই আঁকাটা এঁকে দেবে, আর যদি পক্ষী অথবা স্তন্যপায়ী প্রাণী মানে যে কোনো দুটোর জন্য এই একটা আঁকা। ওকে, এই আঁকাটা এঁকে দেবে। মানে আঁকাগুলো কিন্তু অতীব সোজা। ঠিক আছে, শুধু পয়েন্টগুলো একটুখানি মুখস্থ রাখবে, পয়েন্টগুলো কি হবে, তো এই আঁকাগুলো কিন্তু এঁকে দিতে হবে। ওকে, আচ্ছা চলো এবার পরের প্রশ্নে চলে আসি। 7 নম্বর, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো। দেখো এটা কিন্তু পুরোটা হবে, মানে এটা কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে, এটা হয় 3 নম্বর থাকবে, অথবা 4 নম্বর, অথবা 5 নম্বর। ওকে, তো এখানে এইখান থেকে পুরো এতদূর অবধি, এই পুরো এতদূর অবধি কিন্তু পুরো জিনিসটা লিখতে হবে, সঙ্গে এঁকেও দিতে হবে। ওকে, সঙ্গে এঁকেও দিতে হবে, মানে পুরো জিনিসটাই লিখতে হবে তোমাদের। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি সরীসৃপ প্রাণীর নাম লেখো। দেখো সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ড কটা প্রকোষ্ঠ বিশিষ্ট? 3টে প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা জানি। এ দেখো সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ড 3টে প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে 2টো হচ্ছে অলিন্দ থাকে আর একটা নিলয় থাকে। মানে এই একটা নিলয় মানে তখন আস্তে আস্তে ভাগ হতে শুরু করে, কিন্তু পুরোটা ভাগ হতে পারে না, সেই জন্য এটাকে আমরা একটা নিলয়ই ধরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3টে প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু কুমির হচ্ছে একমাত্র সরীসৃপ প্রাণী যার কিনা হৃৎপিণ্ডটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, মানে এদের হৃৎপিণ্ডটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই কোশ্চেনটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে ভীষণভাবে আসে। তো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি সরীসৃপ প্রাণীর নাম লেখো, সেটা হবে কুমির। আচ্ছা, এরপর চলে যাই 9তে আছে ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে, একে একচক্রী হৃৎপিণ্ড বলা হয় কেন, এটাও আমি আলোচনা করেছি। দেখো এই যে ভেনাস হৃৎপিণ্ড, এটা আমি যখন পড়িয়েছি তখন কিন্তু একদম লাস্টে আলোচনা করেছি। দেখো মাছেদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেন যুক্ত রক্ত চলাচল করে, এই কারণে মাছেদের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। ওকে, আচ্ছা এবার এটা হচ্ছে এর পরের কোশ্চেনটা, যে ভেনাস হৃৎপিণ্ডকে কেন একচক্রী হৃৎপিণ্ড বলা হয়। কি হবে আনসারটা, না রক্ত হৃৎপিণ্ড থেকে ফুলকা থেকে দেহের বিভিন্ন অঙ্গ এবং সেখান থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। এইভাবে শুধুমাত্র সিস্টেমিক সংবহন মাছেদের দেহে উপস্থিত থাকায় একে একচক্রী হৃৎপিণ্ড বলা হয়। মানে ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে এইখান থেকে এতটা, মানে এটা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। আর সেকেন্ড কোশ্চেনের যে আনসার, মানে একচক্রী এই ভেনাস হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড কেন বলা হয়, না সেটার আনসারটা হচ্ছে এখান থেকে এতটা। ঠিক আছে, আচ্ছা এর পরের কোশ্চেন দিয়েছি, দ্বিচক্রী হৃৎপিণ্ড কাকে বলে। দেখতেই পেয়েছো দ্বিচক্রী হৃৎপিণ্ড কোনটা হবে, না পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের ডান দিকে কম অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় এবং বাম দিকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। তো আঁকাটা আরেকবার দেখে নাও। এই যে দেখো দেখতে পাচ্ছ ডান অলিন্দ, ডান নিলয়, এই জায়গাটা হচ্ছে ডান দিক। আমি তোমাদের বলেছিলাম যে এই নীল কালারের যে রক্তটা সেটা হচ্ছে দূষিত রক্ত। ঠিক আছে, দূষিত রক্ত মানে কম অক্সিজেন যুক্ত রক্ত। আর লাল কালারের যে রক্তটা সেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, মানে বেশি অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, তাহলে এবার বলেছে যে এরকম পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের ডান দিকে কম অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় এবং বাম দিকে বেশি অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। ছবিটা দেখিয়ে দিলাম কেন বলা হয়েছে। এদের হৃৎপিণ্ডে 2বার রক্ত প্রবেশ করে বলে এদের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। ওকে, এই হচ্ছে তার আনসার। এবং আমি মানে সমস্ত রকমের যতটুকু পড়ালাম ততটুকুর মধ্যে সমস্ত রকমের যা ধরনের কোশ্চেন হতে পারে সব ধরনের কোশ্চেন আলোচনা করে দিলাম। এইটুকুই কোশ্চেন হওয়ার কথা এইটুকুর থেকে। ওকে, তো এই চ্যাপ্টার ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি যেটুকু প্রশ্নোত্তর আলোচনা করলাম সেটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমাদের সবার খুবই দরকার লাগবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা
ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে লাইক আর ফলো করে দেবে।